শুরু করছি আপনার সঙ্গে অনুষ্ঠান। সঙ্গে আছে এজি মাহমুদ। আলাপ করতে চাই আজকে আমরা ব্যাংক বন্ধন প্রসঙ্গে। মাহমুদ হোসেন এফসিএ রয়েছেন আজকে আমাদের সঙ্গে, অর্থনীতি বিশ্লেষক। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত আজকে আমাদের এই আলাপ এবং আয়োজনে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা দেখলাম যে ব্যাংক খাতের অনেক রকমের সমস্যা, সেই সমস্যা দীর্ঘদিনের, সেই জটিলতা সমস্যা কাটিয়ে ওঠার জন্য যে ব্যাংকের সংখ্যা বেশি, ব্যাংক ভালো ব্যবসা করতে পারছে না, ব্যাংকে মূলধন ঘাটতি, খেলাপি সংকট, অবশেষে মার্জারের সিদ্ধান্ত এলো যে ব্যাংক, দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংক একটি একটি করে মার্জ করে ফেলা হবে, যেগুলো ফাইন্ড আউট করা হয়েছে, এরকম সিদ্ধান্ত এলো। এখন মার্জার তো মানে ব্যাংক খাতের যে জটিলতা, যে সমস্যা, সেটাকে নিরসন করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। কিন্তু সেই মার্জার প্রক্রিয়া করতে গিয়ে আমরা দেখলাম যে কিছু কিছু ব্যাংক যাদেরকে মার্জ করা হবে, দু একটি ব্যাংক আপত্তি জানাচ্ছে যে তারা অমুক ব্যাংকের সাথে একীভূত হবে না, হতে চাচ্ছে না। তারপরে যেসব ব্যাংকে মার্জারের ঘোষণা এসেছে সেসব ব্যাংক থেকে আমানতকারীরা টাকা তুলে নিচ্ছেন, যে কারণে এখনই লিকুইডিটি ক্রাইসিস এর শঙ্কায় ভুগছে সেই ব্যাংকগুলো। তাহলে কি মার্জার করতে গিয়ে, ব্যাংক খাতের জটিলতা নিরসন করতে গিয়ে বিষয়টাকে আরও জটিল করে ফেলা হলো কিনা, সহজ করতে গিয়ে জটিল হয়ে গেল কিনা পুরো প্রক্রিয়াটি? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের আর্থিক সেক্টরে, বিশেষ করে ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে অনেক দিন যাবৎ অরাজকতা চলছিল এবং এখানে গুড গভর্নেন্সের অভাব ছিল, যার কারণে আমাদের অর্থনীতি সিগনিফিক্যান্টলি সাফার করতেছিল। এবং এই যে সমস্যা সংকুল ব্যাংকগুলো, এগুলোর প্রতি বছর লোকসান হচ্ছিল এবং সেখানে রাজস্ব আপনার খাত থেকে কিন্তু তাদের মূলধনী সহায়তা দেয়া হচ্ছিল। তো কাজে ব্যাংকিং সেক্টরে যে প্রবলেমটা, বিশেষ করে গুড গভর্নেন্সের অভাব, সেটা কিন্তু মাস ডিসকাস ইস্যু ছিল। এবং বিগত 20 বছর যাবতই কিন্তু কথা হচ্ছিল যে বাংলাদেশে শুধু ব্যাংকের সংখ্যাই বেশি না, ইভেন ব্যাংকের ব্যবস্থাপনাও কিন্তু খুবই খারাপ। এবং যার কারণেই কিন্তু আমাদের যে অর্থনীতির সাইজ, আপনি যদি দেখেন ইন্ডিয়ার অর্থনীতির কথা চিন্তা করেন, আমাদের চেয়ে কত বড় অর্থনীতি, ওখানে আমাদের চেয়ে ব্যাংকের সংখ্যা অনেক কম। তো এখানে যে জিনিসটা হয়েছে, একসময় কিন্তু লাইসেন্স নেয়ার একটা প্রতিযোগিতা হয়েছে এবং লাইসেন্স নিয়ে আপনার ব্যবসায়ীরা বা ইভেন যে সরকারি ব্যাংকগুলো, এখানে যারা ভেস্টেড কোয়ার্টার ছিল, তারা কিন্তু তাদের ইচ্ছে খুশি মতো নিজেদের স্বার্থে বা গ্রুপের স্বার্থে দেশের অর্থনীতিকে কিন্তু কষ্ট করেছে। তো এটা একটা ইস্যু ছিল, যার কারণে এখন যখন এই যে বিশেষ করে করোনার পরে ইউক্রেনের যে কনফ্লিক্টটা রাশিয়ার সাথে, যেখানে আমাদের ম্যাক্রো ইকোনমির দুর্বলতাটা অনেক বেশি করে আপনার ফুটে উঠল এবং ফলশ্রুতিতে আমাদেরকে আইএমএফের কাছে বেইল আউট ফান্ড নিতে হলো, তখন কিন্তু আইএমএফ তার লোনের শর্ত হিসাবে জুড়ে দিল যে ব্যাংকিং সেক্টরে সংস্কার করতে হবে। অনেকগুলো শর্তের মধ্যে এটা একটি শর্ত ছিল, গুরুত্বপূর্ণ শর্ত ছিল, যে তোমাদের ব্যাংক খাতে সংস্কার করতে হবে, এবং সেটা কিন্তু অনেকটা টাইম বাউন্ডেড ছিল। আমি বলবো যে যদিও আপনারা মনে করেন যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে এটা তড়িঘড়ি করে অনেকটা নেওয়া হচ্ছে, ওয়েল থট না, বাট রিকোয়ারমেন্টটা কিন্তু অনেক আগ থেকে, এবং এটা অনেকটা বাধ্যবাধকতার প্রশ্ন আসছে আইএমএফের লোনের কন্ডিশনের কারণেই। হ্যাঁ, দেখুন, উদ্যোগটা ভালো, বাট যেভাবে এটা বাস্তবায়ন করার জন্য আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে, এখানে কিন্তু সকল পার্টিকে কমফোর্টে আনা যাচ্ছে না, কগনিজেন্সে আনা যাচ্ছে না, এবং তড়িঘড়ি করতে গিয়ে সেন্ট্রাল ব্যাংক নিজেই কিন্তু কিছুটা হলেও একটা স্ববিরোধী অবস্থান নিয়েছে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, নীতিমালা যেটা হলো, তার আগেই আপনার ডিক্লারেশন আসলো। এটা তো কখনো হওয়ার কথা না। এক্স্যাক্টলি, আগে নীতিমালা হবে, তারপরে রেগুলেশন আসবে কোন ব্যাংকের সঙ্গে কোন ব্যাংকের মার্জ হবে। দেখুন, আবার নীতিমালায় বলা আছে যে 2024টা ব্যাংকগুলোকে যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, ক্যাটাগরাইজ করা হয়েছে, যেমন ইয়েলো ব্যাংক, রেড ব্যাংক, এখানে রাইট। তো এখানে বলা হয়েছে যে তাদেরকে 2024
ক্যালেন্ডার ইয়ারটা, যেটা ব্যাংকের আর্থিক বছরও বটে, এই সময়টা তাদেরকে দেওয়া হবে যে ইউ পিক ইউর সেলফ, সো দ্যাট এটা যেন একটা আপনার মনে করেন হ্যাপি ম্যারেজ হয়, তাই না? তো সেখানে কি করা হলো, হ্যাঁ, মানে এই বছরটাতে ব্যাংকগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে যে আমি কি তোমার সঙ্গে মার্জ করতে পারি কিনা, বা তুমি আগ্রহী কিনা মার্জের ব্যাপারে নিজেরা। যদি সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা একমত হয় দুপক্ষ, তখন মার্জ হতে পারে। এটা হচ্ছে 2024 সালে একটা উন্মুক্ত সময় ছিল। সেখানে কি করা হলো যে এখন আপনারা মনে করেন কথিত আছে যে যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে আপনার মনে করেন একটা মহল ডেকে নিয়ে বলছে যে তোমাদের এর সাথে এর মার্জ করতে হবে। দেখেন বাংলাদেশ ছোট একটা দেশ, এবং এখানে কিন্তু কোনো তথ্যই ওইভাবে আপনার চাপা থাকে না, চলে আসে। তো এখন যেখানে আপনার ফোর্স হচ্ছে, যেটা উইলিংলি হওয়ার কথা, সেখানে তো একটু ডিস্টরশন বা ডিসকমফোর্ট হবে, যার কারণেই কিন্তু এখন কথা আছে যে যে ব্যাংকে যার সাথে মার্জ করতে বলা হচ্ছে সে বলছে আমি রাজি না, তাই না? আমি রাজি না, শুধু মৌখিকভাবেই না, সে একেবারে লিখিতভাবেই বলছে। আপনি যদি বেসিক ব্যাংকের কথা বলেন, যেটা সরকার কর্তৃক 100% ওন্ড, তাকে যখন বলা হচ্ছে একটা বেসরকারি ব্যাংক সিটি ব্যাংকের সাথে মার্জ করার কথা বলা হচ্ছে, প্রথম দেখা গেল, দেখেন এখানে ভেরি ইন্টারেস্টিং, নাম্বার 1 হচ্ছে বেসিক ব্যাংকের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খুব খারাপ, আমরা সবাই জানি। তো ডিপোজিটাররা এখানে শঙ্কায় আছে। তো সিটি ব্যাংকের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খুব ভালো। এখন ওখানে যদি মার্জ হয় তাহলে তো আপনার ডিপোজিটরদের নিশ্চয়তা আরও বেশি থাকার কথা, তাদের খুশি হওয়ার কথা। তারা ফান্ড উঠিয়ে নিয়েছে। এবং ইন্টারেস্টিংলি এখানে দেখেন গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে এতটা সমন্বয়হীনতা, গভর্নমেন্ট ডিপোজিটগুলোই উঠিয়ে নিচ্ছে। যেখানে আমরা শুনলাম যে বেসিক ব্যাংকে 14,000 কোটি টাকার মতো আমানত যেখানে থাকার কথা, সেখান থেকে ঈদের আগে পরে মিলিয়ে 2,000 কোটি টাকা তুলে ফেলা হয়েছে, এবং ম্যাক্সিমাম গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো নিয়েছে। তার মানে সরকারি বিভিন্ন সংস্থা, তারা কোম্পানি, হ্যাঁ, তারা হচ্ছে এখানে আমানত রেখেছিল তাদের এই বেসিক ব্যাংকে, কিন্তু তারাই উঠিয়ে নিচ্ছে। তার মানে দেখেন এখানে ব্যাংকের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কনসিডারেশনে না নিয়ে এখানে কোনটা কনসিডারেশনে নিয়ে হয়েছে, যে যদি মালিকানা গভর্নমেন্টের হাতে থাকে তাহলে অ্যাটলিস্ট আমরা টাকাটা ফেরত পাই আর নাই পাই, অ্যাটলিস্ট আমাদের জন্য ইন্ডিভিজুয়ালি আমাদের উপর দায় আসবে না। এই দিক থেকেই কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ব্যাংকে টাকা রাখে, যে গভর্নমেন্ট ব্যাংকে রাখলে আমাদের উপর দায় আসবে না। এখন যেখানে এটা সিটি ব্যাংকের কাছে যাওয়ার কথা হচ্ছে, যাদের তুলনামূলকভাবে আর্থিক অবস্থা বেটার, ওখানে কিন্তু এই গভর্নমেন্ট ওই ডিপোজিটরদের যারা কর্তা ব্যক্তি তারা কিন্তু কমফোর্ট ফিল করছে না, তারা এখান থেকে উঠিয়ে নিচ্ছে। এটা একটা ইস্যুস। দেন অন্য ভেস্টেড মহল যারা, যেমন এমপ্লয়ি, তারা এখন বেসিক ব্যাংকে যেরকম করে দেখেন কথিত আছে যে ওখানে যতজন এমপ্লয়ি লাগে, এক্স চেয়ারম্যান যে বাচ্চু সাহেব, ওনার সময় 2000-এর মতো আপনার এমপ্লয়ি বাড়ানো হয়েছে এবং নিয়োগ দেওয়া হয়েছে যাদের দরকার ছিল না। তো তাহলে তাদের জব সিকিউরিটি আসছে, তো তারা তো সঙ্গত কারণেই বলবে যে আমরা যাব না, কারণ তাদের জব সিকিউরিটি নিয়ে কোশ্চেন হবে। দেন আপনার ব্রাঞ্চ বাড়ানো হয়েছে, যেটা যৌক্তিকভাবে না, প্রফিটেবিলিটি চিন্তা করে না, সেখান থেকেও ইস্যু আসছে। আর আপনি জানেন যে এই সব ব্যাংকে যারা ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্টেড হয় তাদের অনেক স্বার্থ থাকে, তো তারা কিন্তু এটাকে অনারাস রেসপন্সিবিলিটি অনেকাংশই মনে করে না। রাদার তারা কি মনে করে, এখান থেকে তারা একটা আপনার সুযোগ সুবিধা যেভাবেই হোক পায়। আদারওয়াইজ তারা গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড ডিরেক্টর হয়ে তারা কিভাবে গভর্নমেন্টের একটা সিদ্ধান্তের বিরুদ্ধে তারাই আবার লিখিতভাবে জমা দিচ্ছে যে আমাদের সরকারি কোনো ব্যাংকের সাথে দেয়া হোক। হ্যাঁ, এখন আসলে তো বিষয়টা মানে কেমন হয়ে যাচ্ছে, আমরা দেখলাম বিডিবিএল যেটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসাবে আমরা জানি, সেটার সাথে সোনালী মার্জ হচ্ছে। তাহলে বেসিক কেন সিটি ব্যাংকের সাথে, বেসিক কেন অগ্রণী রূপালী জনতার সাথে না? না, দেখুন এখানে দুটো ইস্যুস আছে। একটা ইস্যু হচ্ছে যে দেখেন বিডিবিএল কিন্তু স্পেশালাইজড ব্যাংক, সে কিন্তু আপনার লেন্ডিংও করে স্পেশালাইজড সেক্টরে। তো বাট বেসিক ব্যাংক যদিও সরকারি ব্যাংক, বাট সে কিন্তু ফুললি কমার্শিয়াল ব্যাংক, মানে কমার্শিয়াল ব্যাংক, সে কিন্তু ঋণ দেওয়ার জন্য বেসিক ব্যাংক মানে স্পেশালাইজড না কিন্তু। তো কাজী এদিক থেকে আপনার যদি ফাংশনের বা অ্যাক্টিভিটির মিল বলেন, যেমন বিডিবিএল এরটা একটু স্পেশালাইজড ইন নেচার,
বেসিকেরটা কিন্তু তা না, এটা একটা ইস্যুস। সেকেন্ড একটা ইস্যুস হচ্ছে যে দেখেন এখানে বারবার বিভিন্ন মহল থেকে সঠিকভাবে বলা হচ্ছে যে এই রুগ্ন ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সাথে মার্জ করে দিয়ে ভালো ব্যাংকেরও কিন্তু অ্যাসেটের কোয়ালিটি খারাপ করা হচ্ছে। কাজেই এখন সরকারি ব্যাংকগুলোকে যদি আপনার মনে করেন অতিরিক্ত পরিমাণ আপনি রুগ্ন ব্যাংকগুলো দিয়ে দেন, তাহলে তাদের ফাইন্যান্সিয়াল অবস্থাও তো ডেটিওরিয়েট হবে। তো ওখানেও একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ইস্যু আসে। সেদিক থেকে হয়তো যারা সিদ্ধান্ত নিয়েছে যে বেসিককে আপনার আরেকটা কমার্শিয়াল ব্যাংকের সাথে মার্জ করা হবে, তারা হয়তো চিন্তা করেছে যে আপনার যেটা ন্যাশনালাইজ কমার্শিয়াল ব্যাংক আছে তাদেরকে কতটা প্রেশার দিব। খেয়াল করেন, ওই জন্যও হয়তো সিটি ব্যাংককে ম্যানেজ করতে পারে বা তাকে ফোর্স করতে পারে, যেটা কথিত আছে, তাই না? এটা হতে পারে। এখন যদি আমরা একটু অপর পক্ষ থেকে চিন্তা করি, সিটি ব্যাংকেরই বা কি প্রফিট? একটা এরকম মানে বেসিক ব্যাংকের মতো একটা ব্যাংককে অ্যাকুইজিশন করে সিটি ব্যাংকের প্রফিট কি? বা সিটি ব্যাংক কেন এরকম একটা দুর্বল ব্যাংকে সে আগ্রহ সহকারে পিক করছে? এটা তো উইলিং ম্যারেজ না ভাই, এটা তো আপনার মনে করেন অনেকটা ওপেন সিক্রেট। যে একদিন আপনার সিটি ব্যাংকে আমরা যেটা পত্রিকান্তরে জানতে পারলাম যে সিটি ব্যাংকের ম্যানেজমেন্টকে ডেকে বলা হয়েছে তুমি বেসিক ব্যাংকের সাথে মার্জ করো। সিটি ব্যাংক তো মনে করেন নিজেদের থেকে আইডেন্টিফাই করেনি, যেটা যেমন এই ধরুন আপনার কিছুদিন আগে কাপল অফ ডেজ এগো আমরা জানলাম যে ব্যাংক আলফালাকে আপনার ব্যাংকে শেয়ার কিনে নিবে, তাই না? তো এটা নিয়ে তো কোনো কোশ্চেন উঠছে না, তাই না? তো ওটা তো উইলিংলি। আবার মনে করেন অনেকটা আজ পেয়ে যেটা পদ্মা ব্যাংক এবং আপনার এক্সিম ব্যাংক, যেহেতু এক্সিম ব্যাংকের আপনার মনে করেন চেয়ারম্যান সাহেব জানতেন যে তাদের উপরেও একটা আপনার আসবে, কাজেই তারা ইচ্ছা করে কিন্তু একটু মনে করেন যেখানে কম ইম্প্যাক্ট হবে, মানে পোর্টফোলিও কম, যদিও লোনের খুব খারাপ অবস্থা আছে, সে কিন্তু আগে থেকে আপনার মনে করেন ওটা পিক করে নিয়েছে, মানে হিন্টস পেয়ে, তাই না? তো এখন এখানে সিটি ব্যাংক তো ইচ্ছা করে নেই। আমরা তো জানি যে মার্জার হয় কখন? মার্জার হয় তখন যে দুইটা ব্যাংক বা দুইটা কোম্পানি তারা ভাবছে যে আমরা যদি এক হই তাহলে আমরা মার্কেট শেয়ারে বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারবো, আমাদের রেভিনিউ জেনারেট বাড়বে, প্রোডাকশন বাড়বে, আমরা আরও বড় কোম্পানিতে রূপান্তরিত হতে পারবো। এই কারণে আমরা উভয় পক্ষ মার্জ হয়ে যাই। কিন্তু এখানে তো যখন একটি সবল প্রতিষ্ঠান একটি দুর্বল প্রতিষ্ঠানকে টেক ওভার করছে, তাহলে তো এটা মার্জার না, এটা তো অ্যাকুইজিশন হয়ে যাচ্ছে, অনেকটা অধিগ্রহণের মতো হয়ে যাচ্ছে, যে দুর্বল একটি ব্যাংকে সবল একটি ব্যাংক অধিগ্রহণ করে নিল। দেখুন আপনি যে টার্মেই বলেন, আপনি যে এক্সাম্পলটা দিলেন, দেখেন অনেক বড় বড় কোম্পানি মার্জ হয়, সেটা হচ্ছে আমরা সিমেন্টের দেখেছিলাম, হাইডেলবার্গ সিমেন্টের দেখেন, লাফার্জ, একটা সাধারণ এনভায়রনমেন্টে। আমাদের এইটা তো অস্বাভাবিক পরিস্থিতি, স্বাভাবিক পরিস্থিতি না, এটা মেনে নিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এখানে কিন্তু তারা টুগেদার স্ট্রঙ্গার হওয়ার জন্য কিন্তু মার্চ করছে না, রাদার আর্থিক সেক্টরের সংস্কার হিসাবে মার্চ হচ্ছে, বাধ্য হচ্ছে মার্চ করতে। আপনার কর্তা ব্যক্তিদের নির্দেশনা পালন করতে তুলনামূলকভাবে স্ট্রং ব্যাংকগুলো বাধ্য হচ্ছে দুর্বল ব্যাংকগুলোকে নেয়ার জন্য। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, এটা একটা ব্যাপার। এখানে আমরা যদি একটু মানে আরেকটু চিন্তা করি, যে যখন জানতে চাওয়া হলো, আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তিনি বললেন যে বেসিক ব্যাংক সরকারি ব্যাংক না, অথচ আমরা জানি বেসিক ব্যাংকের মোটেই হচ্ছে শতভাগ রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংক এরকম, এবং সমস্ত শেয়ারই সরকারের। তো সেখানে মানে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র কোন যুক্তির বেসিসে আসলে বললেন যে বেসিক ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক না বা সরকারি ব্যাংক না? পার্থক্যটা কি সোনালী রূপালী অগ্রণী জনতার সাথে যদি হিসাব করি আমরা, বেসিক ব্যাংকের তফাৎটা কি? না দেখুন, এখানে কথা হচ্ছে উনি কি মালিকানার ভিত্তিতে বললেন না? উনি বলেছেন সরকারের এরকম অনেক প্রতিষ্ঠানের শেয়ার থাকে, সুতরাং সরকার এটা শেয়ারের অংশীদার। তার যুক্তিটা ছিল, যেটা ব্যাখ্যায় আমরা পরে দেখলাম বিভিন্ন গণমাধ্যমে, যে ব্যাংক অর্ডারের ভিত্তিতে হচ্ছে সোনালী জনতা অগ্রণী ব্যাংক এগুলো গঠন করা হয়েছে আইনের ভিত্তিতে। তো বেসিক হচ্ছে এরকম কোনো ব্যাংক অর্ডারের ভিত্তিতে গঠন করা হয়নি, একটি বিশেষ সময়ের জন্য এই ব্যাংকটি গঠন করা হয়েছে, সুতরাং এটি মানে সোনালী জনতা অগ্রণী ব্যাংকের মতো সরকারি ব্যাংক নয়, এই যুক্তিটি তিনি দিয়েছেন। আচ্ছা দেখুন, আপনি হিস্টোরি ওয়াইজ যদি দেখেন, যখন আমরা স্বাধীনতা পেলাম তখন আপনার ন্যাশনালাইজেশন ইনিশিয়েটিভ হিসাবে কিছু ব্যাংক জাতীয়করণ করা হলো। এভাবে ওই যে সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এরকম হলো, হুইচ ইজ ট্রু। বেসিক ব্যাংক 1992-এ যখন বিসিসিআই ফাউন্ডেশন থেকে আপনার গভর্নমেন্ট 100% টেক ওভার করলো। হ্যাঁ, এটা কোনো স্পেসিফিক আইন ধারা হয়নি এভাবে বলতে পারে, বাট আমরা সাধারণ জনতা
আম জনতা যেভাবে বুঝি যে সরকারি বলতে বোঝায় যে সরকার ওন করে, সমস্ত শেয়ার সরকারের কেনা, এক্স্যাক্টলি, এখানে কোনো বেসরকারি মালিক আছে রাইট, এটা দিয়ে আমরা বুঝি। বেসরকারি বলতে মানে বেসরকারি মালিকানাধীন বাইরের এন্টিটি, বাট এটার মালিকানা তো সরকার আছে, তাই না? হ্যাঁ, এটাকে আপনার ওই অর্থে মালিকানার দিক থেকে এটা তো সরকার ওনলি না। এর আগে আমরা দেখেছি যে বাজেটে যখন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ছিলেন, তিনি যখন বাজেট দিয়েছেন, তার দেয়া শেষ বাজেট বা তার আগের বাজেট আমরা দেখেছি বেসিক ব্যাংকের জন্য বিশেষ বরাদ্দ তিনি বাজেট বইও রেখেছিলেন। যে যখন বেসিক ব্যাংক ভয়াবহ আর্থিক সংকটে ভুগতে শুরু করলো, মূলধন ঘাটতিতে ভুগতে শুরু করলো, অনেক টাকা খেলাপির কেলেঙ্কারি প্রকাশ হয়ে পড়লো, তখন বেসিক ব্যাংকে কিন্তু সরকার গভর্নমেন্ট কিন্তু থোক বরাদ্দের মাধ্যমে সহায়তাও দিয়েছে। এক্স্যাক্টলি আপনি দেখেন এটা দিয়েছে, এটা কিন্তু বেসরকারি কোনো ব্যাংকে তো গভর্নমেন্ট দেয় না। বেসরকারি ব্যাংকে পলিসি সাপোর্ট দিতে পারে, লোন দিতে পারে, কিন্তু এভাবে সরাসরি অর্থ তো সরকারি ব্যাংক বলেই দেয়া হয়েছে। রাইট, ইভেন আপনি যদি চিন্তা করেন যে এটা আমাদের যেটা ছিল হচ্ছে ওই যে পদ্মা ব্যাংক যখন হলো ফার্মার্স ব্যাংক থেকে, তাই না, তখন কিন্তু অন্য ব্যাংক ধারা ফার্মার্স ব্যাংক থেকে শেয়ার কিনিয়েছে, বাট এই সিন্ডিকেট করে তখন সিন্ডিকেট করে রাষ্ট্রায়ত্ত কিছু ব্যাংক আইসিবি তখন হচ্ছে একসঙ্গে করে সিন্ডিকেশন করে তার একটা বড় শেয়ার হোল্ডার হয়েছে, বাট অধিগ্রহণ কিন্তু করেনি, বাট বেসিক ব্যাংকে কিন্তু অধিগ্রহণ করেছে, তাই না, অধিগ্রহণ করেছে। তো কাজেই এটা আপনার ওই যে পদ্মা ব্যাংকের সাথে কিন্তু বেসিক ব্যাংকের অনেক বড় একটা ফারাক আছে। রাষ্ট্রের সর্বোচ্চ শীর্ষ প্রতিষ্ঠান বা হচ্ছে তদারকি প্রতিষ্ঠান, ব্যাংকের তদারকি প্রতিষ্ঠান যখন, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক যখন তার মুখপাত্র যখন বলছেন যে বেসিক ব্যাংক সরকারি ব্যাংক কিনা কি নয়, তখন তো গ্রাহকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, শঙ্কা এগুলো তো তৈরি হয়, যে কারণে যার ফলাফল হচ্ছে যে আমি যেটা আলাপ করছিলাম যে 14,000 কোটি টাকা থেকে 12,000 কোটি টাকায় নেমে গেছে বা 2,000 কোটি টাকা আমানত তুলে নিয়েছে, এই শঙ্কা থেকেই তো হতে পারে। বাট আমি এখানে একটু যে জিনিসটা বলবো যে দেখুন, আমরা তো একটা পার্টিকুলার সেন্টেন্স নিয়ে আলাপ করছি, উনি কোন কনটেক্সটে বলেছে সেটা কনটেক্সটটা আসলে নিতে হবে। দেখেন কিছু কিছু ডিফারেন্স তো থাকেই, যেমন বাংলাদেশ ব্যাংকের উপদেশ নিয়ে মার্জিনে তার একটু ইতিবাচক মনোভাব তৈরি করে তারপরে আসলে মার্জারে গেলে হয়তো ভালো হতো। নাহলে আমানতকারীদের মধ্যে এখন ধারণা হচ্ছে যে সবল যে ব্যাংকটি দুর্বল ব্যাংকে টেক ওভার করছে, সেই দুর্বল ব্যাংক থেকে সব টাকা তুলে ফেলতে হবে, সেই ব্যাংকে কোনো আমানত রাখা যাবে না। সাধারণ মানুষের মধ্যে এমন এক ধরনের ধ্যান ধারণা তৈরি হয়ে গিয়েছে। এ কারণে বেশিরভাগ যেসব ব্যাংক দুর্বল, যাদেরকে সবল একটি ব্যাংক মার্জ করছে, দুর্বল ব্যাংক থেকে সবাই আমানত তুলে নিচ্ছে। বরং মানুষের মধ্যে যদি ধারণাটা আরও মানে এই প্রচারণাটা যদি আরও শক্তভাবে হতো যে মার্জ হওয়ার পর তো সবল ব্যাংকের অধীনে যাচ্ছে দুর্বল ব্যাংক, সুতরাং এখন যে আমানত নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটি বরং আরও কমে গেল বা দুশ্চিন্তা আরও রহিত হলো, সেই প্রচারণা বা সেই ধ্যান ধারণার এস্টাবলিশমেন্ট করার পরে যদি মার্জগুলো হতো তাহলে তো এই শঙ্কা, এই সমস্যার জটিলতা তৈরি হতো না। দেখুন, এটাই হচ্ছে ওই যে তড়িগড়ি করার জন্য একটা ভালো পদক্ষেপও কিন্তু অনেক সময় কাঙ্ক্ষিত যে আউটকাম এটা আসে না। দেখেন বিভিন্ন বিশেষজ্ঞ মহল, আপনি যারা বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করেছে, যেমন আপনি যদি বলেন যে বাংলাদেশ ব্যাংকের যে ইমিডিয়েট পাস্ট যে প্রধান অর্থনীতিবিদ ছিল, যেটা বা আপনার দুজনের কথাই যদি বলি, আপনার মুজারি স্যারের কথা বলি, বিরূপাক্ষ পাল বলি, তারাও কিন্তু এটার ব্যাপারে তাদের অবজারভেশন বলেছে যে যেভাবে এটা তড়িগড়ি করে করা হয়েছে এবং বিশেষ করে ইনস্টিটিউশনালাইজড না করে করা হচ্ছে, এটা কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না, রাদার বুমেরাং হবে। কেন না, দেখুন আপনি একটু বিস্তারিত শুনবো, একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরে এসে তারপর একটু বিস্তারিত শুনি। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি আপনার সঙ্গে অনুষ্ঠানে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সঙ্গে অনুষ্ঠানে। আলাপ করছি আমরা ব্যাংক বন্ধন প্রসঙ্গে, ব্যাংকের মার্জার নিয়ে আলাপ করছি। মাহমুদ হোসেন এফসিএ রয়েছেন আমাদের সঙ্গে। আমরা কথা বলছিলাম যে কোন প্রক্রিয়ায় যদি এই মার্জারগুলো হতো তাহলে এই ডিসপিউটগুলো হতো না। একে তো হচ্ছে উইলিংলি, তারপরের প্রক্রিয়াগুলো আসলে কী হওয়া উচিত? আমরা যদি দেশের বাইরে কোনো প্র্যাকটিস দেখি, গুড প্র্যাকটিসটা কেমন, আসলে দুটি ব্যাংক যখন মার্জ হয় এর প্রক্রিয়াগুলো কেমন হয়? দেখুন, এখানে আমি প্রথম একটু এটা বলি। দেখেন, আমাদের মার্জার করার কারণটা কি? একটা হচ্ছে আর্থিক শৃঙ্খলা আনা। এখন শৃঙ্খলা আনয়নে আপনি যদি বিশৃঙ্খলভাবে করেন, এই যে ফোর্স করা, এটা কি শৃঙ্খলা হলো? নাম্বার ওয়ান। নাম্বার টু, যে জিনিসটা হচ্ছে জোর করে বিয়ে দিলেন কিন্তু সংসারটা সুখের হলো। এক্স্যাক্টলি। নাম্বার টু, এখানে যেটা যে এই ব্যাংকগুলো কেন দুর্বল হচ্ছে, কারণ এদের যে ইনভেস্টমেন্ট ঋণ, সেটা মন্দ ঋণে রূপান্তরিত হয়েছে। এই মন্দ ঋণের ভার ব্যাংকগুলো নিতে পারছে না।
তাহলে আপনার উচিত কি ছিল যে এই মন্দ ঋণগুলো ব্যবস্থাপনার জন্য, যেমনটা প্রাইম মিনিস্টারের উপদেষ্টা মহোদয় বলেছিল যে সেপারেট একটা কোম্পানি করা হবে, রাইট, যেখানে এই মন্দ ঋণগুলো ট্রান্সফার করা হবে, রাইট। তো তাহলে ওখানে ট্রান্সফার করে তাকে ব্যবস্থাপনা দিয়ে বাকি যে রেসিডিউয়াল অ্যাসেট বা লাইবিলিটি আছে সেটা এখানে নেওয়া হবে, যেহেতু সংখ্যাটা কমাতে হবে বা ভবিষ্যতে যেন আবার অরাজক পরিস্থিতি না হয়, বিশৃঙ্খল না হয়, সেটা কমানোর জন্য। এটা হয়নি। দেন নাম্বার থার্ড হচ্ছে যে মার্জড হবে তার অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটটা তো বুঝতে হবে। তাহলে আপনার মনে করেন এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে হবে এবং সেটা ইন্টারন্যাশনাল মানদণ্ড অনুসারে করতে হবে। ইভেন এই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে আপনার বিভিন্ন সময় বিআরপিডি সার্কুলার যেটা দেয়া হয়, সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল মানদণ্ড বজায় রেখে করা হয় না। ওখানে যেমন আমি যদি বলি যে একটা লোনের রিকভারেবিলিটি কী অবস্থা, আদায়যোগ্য কিনা, এটা চিন্তা করে লোনটাকে ব্যাড বা আপনার গুড বলা হয়। বাট আমাদের এখানে কতবার সে ফেল করেছে এর উপর বেস করে বলা হয়। এখন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, যে কোনো একজন বড়োয়ার, সে তার আর্থিক সক্ষমতা আছে পেব্যাক করার, বাট কোনো কারণে তার একটা হয়তো এই যে আপনার যুদ্ধের কারণে তার ইম্পোর্টটা আটকে গেছে, যার কারণে ডিলে হচ্ছে। এখন সে 5টা কিস্তি আপনার মনে করেন বা 5 মাস ওভারডিউ হলো, বাট স্টিল তার মাল আসবে, সে পে অফ করতে পারবে। এখন আমাদের এখানে যে ওই টাইমিং ওয়াইজ অ্যাসেটটাকে গুড ব্যাড করতে হচ্ছে, এইরকম একটা রিকভারেবল লোনকেও কিন্তু আপনার ব্যাড লোন হিসাবে বা কুঋণ হিসাবে আপনার মনে করেন এটাকে দেখানো হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড দেখা গেছে যে সে টাকা নিচ্ছে, টাকা নিয়ে সে অলরেডি বাংলাদেশ থেকে চলে গেছে বা টাকা সরিয়ে ফেলছে বা ব্যবসা তার লস হয়ে গেছে, বাট ওই 3-4 কিস্তি এখনও আপনার মনে করেন ওভারডিউ হয়নি। তার মানে এটা রিকভারেবল না, এটাকে এখনও আপনার মনে করেন ভালো ঋণ হিসাবে কনসিডার করা হচ্ছে। এটা কিন্তু আন্তর্জাতিক যে মানদণ্ড এটার থেকে ব্যত্যয়। তো আপনি যখন মার্জ করবেন তখন কিন্তু এভাবে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে অ্যাসেটের কোয়ালিটিটা কনসিডার করে আপনার একটা ব্যালেন্স শিট তৈরি করা উচিত ছিল এবং সেই অনুসারে দাম নির্ধারিত হওয়া উচিত ছিল। যদিও আপনার মনে করেন এই যে পদ্মা ব্যাংক এবং আমাদের যে এক্সিম ব্যাংক, ও ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি মানে একটা অডিট ফার্ম, যার মেম্বার ফার্ম বাংলাদেশে আছে, তাকে নিয়োগ দেওয়া হয়েছে, হয়তো বের হয়ে আসবে। বাট আমার কথা হচ্ছে যে দেখেন, ঘোড়ার আগে গাড়ি হবে না গাড়ির পরে আপনার মনে করেন ঘোড়া হবে, তাই না? মানে কার্ট বিফোর হর্স তো হতে পারে না, তাই না? তো এখানে একটা বিষয়, মানে যেটা স্লো চলছে সেটাকে তো আমরা আগে রাখতে পারি, এক্স্যাক্টলি, আর এটা একটা ইস্যুস। দেন এখানে আমার কাছে আরেকটা যেটা ভেরি ইম্পর্টেন্ট যেটা মনে হয় যে দেখুন, এখানে কিছু কিছু প্রতিবন্ধকতা আসবে, যেমন বেসিক ব্যাংকের এমপ্লয়িরা করতেছে, ইভেন বিডিবিএল ম্যানেজমেন্টও কিন্তু বলছে যে দে আর নট কনভিন্স, বাট তারা যেহেতু সরকারি, কাজেই সরকার বললে তাদেরকে করতে হবে, তো তাদেরকে কনফিডেন্সে নেওয়া উচিত ছিল, কারণ এই মার্জার প্রক্রিয়ায় তো তাদের সাপোর্ট লাগবে। তো তাদের যদি কনভিন্স না করেন তাহলে তো হোল হার্টেড সাপোর্টটা পাবেন না, না পেলে মার্জার তো তার কাঙ্ক্ষিত আপনার মনে গতিও পাবে না, এই গন্তব্য খুঁজে পাবে না। আমাদের একটি মন্তব্য রয়েছে এই আলোচনার বিষয় নিয়ে ব্যারিস্টার এম মাসুমের, সেই বক্তব্যটি একটু শুনে নিয়ে আমরা বাকি আলাপে ফিরে আসছি। দর্শক, শুনে নিয়ে আবার ফিরছি আমরা। কস্ট রিডাকশনের জন্য কোম্পানি যদি মনে করে তাহলে তারা মার্জার করতে পারে, এবং এখানে কারা কনসেন্ট দিবে? এখানে কনসেন্ট দিবে 3/4 এবং উইথ এ স্পেশাল রেজলিউশনস। তাহলে 3/4 যারা মেম্বার্স অফ দি কোম্পানি বা শেয়ার হোল্ডার অফ দি কোম্পানি, তারা কনসেন্ট দিবে যে মার্জারে যাবে, কারণ এটা ফ্যাসিলিটেট করবে এই ব্যাংক বা এই কোম্পানিকে। এখন বাংলাদেশ ব্যাংক যে কারণে নতুন করে আর মার্জার যাবে না, যেটা আমরা দেখেছি যে নিউজ পেপারে একটা মেসেজে সেটা 3 ইয়ার্স পর্যন্ত, এবং সেইটা আমার মনে হচ্ছে যে এই বিভিন্ন কাস্টমাররা বা ডিপোজিটররা যখন যখন এই সার্কুলার আসলো যে অমুক ব্যাংকের সাথে মার্জার হবে, এই ডিপোজিটররা তাদের অর্থ তুলে নিচ্ছে, এবং সেটা যদি ক্রাইসিস ব্যাংকগুলি থেকে আরও নেয়, তারা স্পেশালি লিকুইডিটি ক্রাইসিসে আছে, আরও লিকুইডিটি ক্রাঞ্চ ক্রিয়েট হতে পারে। সেজন্য হয়তো বা বাংলাদেশ ব্যাংক বলছে যে আপাতত যে 10টি, তার বাহিরে আমরা এখন যাব না,
পরে আমরা যাব। আমরা শুনছিলাম ব্যারিস্টার মাসুমের বক্তব্য, তিনি একটি ভালো পয়েন্ট বলেছেন যে এখন যদি বাংলাদেশ ব্যাংক আর যদি মার্জার এর প্রক্রিয়ায় না যায় তাহলে কি আমানতকারী যারা আছেন তারা কি আস্থা ফিরে পাবেন? আমানতকারীরা তারা টাকা তুলবেন না, বিষয়টি কি এমন কিনা? এখন যেহেতু বাংলাদেশ ব্যাংক দেখতে পাচ্ছে মার্জারে গেলেই আমানতকারীরা ব্যাংক থেকে টাকা তুলে ব্যক্তিগতভাবে নিয়ে নিচ্ছেন বা রেখে দিচ্ছেন, ঘরে রেখে দিচ্ছেন, সিন্ধুকে রেখে দিচ্ছেন, এখন মার্জার অফ করে দিলে কি সেই প্রবণতাটা বন্ধ হবে কিনা? দেখুন, আমি সবচেয়ে বড় যে ব্যাপারটা বলবো যে এখানে ভেরি ইম্পর্টেন্ট যেটা, যে রিলেটেড পার্টিকে কমফোর্টে নিতে হয়। যেভাবে করে করা হয়েছে এখানে রিলেটেড পার্টিকে কমফোর্টে নেওয়া হয়নি। এই কমফোর্টে নেওয়ার জন্য এই যে এখন হঠাৎ করে বলা হলো, প্রথম 10টা ব্যাংকে আইডেন্টিফাই করা হলো, এখন বলা হলো যে 5টা হয়েছে এছাড়া বাকি হবে না। তার মানে কি টোটাল প্রসেসে কিন্তু একটা কনফিডেন্সের অভাব হবে। এবং এখানেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে একটা স্ববিরোধী অবস্থান চলে আসছে, এটা যদি না থাকতো ভালো হতো কিভাবে? যেমন মনে করেন যিনি মুখপাত্র তিনি বললেন আমরা আগামী 3 বছরে আর কোনোটা করব না, কারণ আমাদের অভিজ্ঞতারও দরকার আছে। অন দ্য আদার হ্যান্ড আবার যে অ্যাডভাইজার যিনি আছেন পাস্ট ডেপুটি গভর্নর, উনি বলছে কেউ যদি উইলিংলি আসে তাহলে হতেই আমরা ওয়েলকাম করব, তার মানে আমরা ফোর্স করব না। তাহলে কিন্তু একদিকে বাংলাদেশ ব্যাংক বলছে আমি ফোর্স করিনি, আবার ওনার কথার আদারওয়াইজ কিন্তু মিনিংটা হয়ে গেছে যে বাকিগুলো ফোর্স ছিল। তো তাহলে টোটাল প্রসেসই কিন্তু একটা আপনার আনসেটেলড অবস্থা হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক তো বিভিন্ন পলিসি করে, ওনারা যদি পলিসি করে সার্কুলার ইস্যু করে একটা কমফোর্ট দিতে পারত যে মার্জার যতদিন না হয়, ইভেন মার্জার যখন হবে তখনও ডিপোজিটরদের স্বার্থ সংরক্ষিত হবে, তাহলে কিন্তু এই যে উইথড্রয়ালের যে হিড়িকটা বা লিকুইডিটি ক্রাইসিস যেটা অ্যান্টিসিপেটেড করা হচ্ছে এটা কিন্তু হতো না। এবং এই সক্ষমতা তো আছে। বেসিক ব্যাংকের অবস্থা এখন এমন, তারা এসএলআর এগুলো রাখতে পারছে না, সে রাখতে পারছে না। তো কাজেই এখানে উচিত ছিল কি? উচিত ছিল একটা সার্কুলার দেয়া এবং ডিপোজিটরদের, যেহেতু সরকারি অন্য প্রতিষ্ঠান, তাদেরকে কমফোর্টে আনা। এটা আমি বলবো, কারণ যে কোনো জিনিসেরই প্রপার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টাইমলি কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে এরকম মার্জার বলেন এখন এক্স্যাক্টলি। আপনার যদি গ্রাহকের আস্থা না থাকে তাহলে তো ব্যাংক ব্যবসায়ী করতে পারবে না। এক্স্যাক্টলি, এন্টায়ার জিনিসটাই তো আস্থা। কারণ আমি টাকা রাখছি যেটা আরেকজনের কাছে, সে ওই টাকাটা ব্যবহার করে আরেকজনকে দিচ্ছে, তাই না? তো কাজেই আই হ্যাভ টু হ্যাভ কমফোর্ট, এটা একটা ইস্যুস। দেন আমি এখানে আর একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট বলবো, আপনি মার্জে যাচ্ছেন ব্যাংক খাতকে ঠিক করার জন্য, কিন্তু আপনি ডিপোজিটরদেরকে অনাস্থার মধ্যে ফেলে দিচ্ছেন। এটা তো কোনোভাবেই ব্যাংক খাতকে সুস্থির অবস্থায় ফেরাতে সহায়তা করবে না। এইটা অনেকটা আমানতকারীকে স্থির রাখতে পারলে, আমানতকারীদেরকে আস্থা রাখতে পারলে ব্যাংক খাত স্টেবল পসিবিলিটি হবে। এক্স্যাক্টলি। এবং আরেকটা জিনিস আমি যেটা এখানে বিস্তারিত শুনবো, আরো একটা বিরতির সময় হয়ে গেছে মাহমুদ ভাই। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি আপনার সঙ্গে অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম আপনার সঙ্গে অনুষ্ঠানে। আলাপ করছি ব্যাংক বন্ধন প্রসঙ্গে। মাহমুদ হোসেন এফসিএ রয়েছেন আমাদের সঙ্গে। ব্যাংক মার্জার নিয়ে কথা হচ্ছিল মাহমুদ ভাই। আমরা ব্যাংক মার্জার করতে গিয়ে একটি পার্টের প্রসঙ্গে আসলো, সেটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটি হচ্ছে যে দুর্বল ব্যাংকগুলোর যে খেলাপি ঋণ রয়েছে, মন্দ ঋণ রয়েছে, সেগুলো কিনে নিয়ে ওই ব্যাংকগুলোকে একটা রকমের দায় মুক্তি দিয়ে দিবে। সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাজ হবে এই খেলাপি বা মন্দ ঋণগুলো আদায় করা। এখন প্রশ্ন এসে যায় যে ব্যাংক গত 5 বছর 6 বছর ধরে যেসব খেলাপি, মন্দ ঋণ, কুঋণ আদায় করতে পারেনি, একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পক্ষে সেই মন্দ ঋণ কিনে নিয়ে খুব সহসাই কি বা আদৌ কি এই ঋণগুলো আদায় করা সম্ভব হবে, নাকি শুধুমাত্র এই ব্যাংকগুলোকে এই প্রেশার লেস করার জন্য শুধুমাত্র ঋণগুলোকে আরেকটি কোম্পানিতে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো? দেখুন, এখানে আমরা যদি একটু বাস্তববাদী হই, হ্যাঁ, স্বাভাবিকভাবে এটা হচ্ছে যে এই রকম মার্জার যখন হচ্ছে তখন বিশেষ করে যারা উইলফুল ডিফল্টার আছে তাদের কথা যে বারবার বিভিন্ন জায়গায় উচ্চারিত হচ্ছে, যখনই আপনার মনে করেন এটা অন্য কোথাও ট্রান্সফার করা হবে তখন অনেকটা একটা ব্ল্যাঙ্কেট কাভারেজে চলে আসবে তারা। ফ্যাকচুয়ালি বা আমরা যদি বিগত দিনের প্র্যাকটিস দেখি যে অনেকটা তারা আপনার হচ্ছে একটু সুবিধা পাবে, ইন্ডেমনিটির মতো বিষয়টি পাবে, ইন্ডেমনিটি না একটু সুবিধা পাবে। বাট গভর্নমেন্ট যদি এই ক্ষেত্রে সিরিয়াস হয় এবং এখানে যাদের কাছে দিবে,
কারণ একটা স্পেশালাইজড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তো খোলার কথা হচ্ছে, কারণ কমার্শিয়ালি তো কেউ কিনবে না, এটা তো মেক সেন্স করবে না, বা কমার্শিয়ালি কিনেও এরা যারা এই আপনার ঋণ গ্রহীতা তাদের যে মাসেল পাওয়ার, তারা যেভাবে পলিটিক্স অ্যান্ড ব্যবসা কন্ট্রোল করে, তাই না, বিশেষ করে উইলফুল ডিফল্টার, তাদের সাথে তো পারবে না। এরকম কোনো কোম্পানি কি বাংলাদেশে রয়েছে এরকম যে যারা হচ্ছে এরকম মন্দ ঋণ কিনে নেয় বা কোনো? এখন পর্যন্ত তো এই প্র্যাকটিস বাংলাদেশে শুরু হয়নি। এই ধরনের কোনো কোম্পানি অপারেশন করার মতো দক্ষতা তো কি রয়েছে কিনা? আমাদের যে আপনার আইন আছে, আইন অনুসারে আমাদের এখানে কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, বাট এই প্র্যাকটিস না না, এইটা এখন কিনে আদায় করার মতো সেরকম অপারেশনাল দক্ষতা সম্পন্ন এমডি, চেয়ারম্যান, ডিরেক্টর বা আপনার মাঠ পর্যায়ের কর্মী, এরকম দক্ষ কর্মী আছে এখন পর্যন্ত শুরু হয়নি। বাট আপনি দেখুন কিছু কিছু ইন্ডিভিজুয়াল লেভেলে যেটা হয়, রিকভারি কোম্পানি হয়, রাইট, বা ইভেন থার্ড পার্টিও কিন্তু রিকভারি এজেন্ট আছে। বাট আমার মতে যেটা হচ্ছে যে দেখেন, গভর্নমেন্ট যদি সিরিয়াস হয়, এভাবে যদি কাউকে দায়িত্ব দেওয়া হয়, এখানে পুরোটা না হলেও একটা ভালো অংশ কিন্তু আদায় করা সম্ভব যদি গভর্নমেন্টের সদিচ্ছা থাকে এবং উইদাউট ইনফ্লুয়েন্স যদি কাজ করতে পারে। বিবেচনা করি যে ধরে নিলাম যে 1000 কোটি টাকার একটা খেলাপি ঋণ আছে একটি ব্যাংকের, সেই ব্যাংকের সেই খেলাপিটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিনে নিবে, কত টাকায় কিনবে? সে কি 1000 টাকায় কিনবে, মানে 1000 কোটি টাকাতেই কিনবে? না, এটা তো আপনার কমার্শিয়াল নেগোসিয়েশন, আলাপ আলোচনার উপর ডিপেন্ড হবে, এটার উপর কত সুদ জমা হয়েছে, এক্স্যাক্টলি সেটা কি কতটুকু আদায়যোগ্য, কোলেটারাল কতটুকু আছে, আদৌ আছে কিনা, বা আপনার যিনি নিয়েছে তার কাছ থেকে কতটা আদায়যোগ্য, মানে সে যদি যেমন বাংলাদেশি নাই, বিদেশে চলে গেছে, তাহলে একরকম, সে বাংলাদেশে আছে, তাই না, 500 কোটি টাকার ঋণ নিয়েছে 50 কোটি টাকা জমি দেখিয়ে, এক্স্যাক্টলি, তখন এই বিষয়গুলো মানে কিভাবে কেনা বেচা কিভাবে হবে? অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে কিনবে ব্যাংকের কাছ থেকে, সেটাও তো দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়া, হবে। আপনার স্মরণ আছে কিনা আমি ঠিক জানি না, অগ্রণী ব্যাংকে প্রাইভেটাইজ করার জন্য 2002-03 এভাবে ওয়ার্ল্ড ব্যাংকের আপনার একটা ফর্মুলা ছিল, ওই অনুসারে অগ্রণী ব্যাংকের যে লোনগুলা এগুলা কিন্তু যাচাই বাছাই করা হচ্ছিল যে এই পোর্টফোলিওগুলার এগেনস্টে রিকভারেবিলিটি কতটুকু আছে। পরবর্তীতে ওই ইনিশিয়েটিভ আগায়নি, বাট এভাবে কিন্তু ইভ্যালুয়েট করার কিছু প্র্যাকটিস আছে, আগে করা হয়েছে। এবং আমি যেটা এখানে বলবো যে দেখুন, এখানে এই যে এটা কিন্তু এখনো ক্লিয়ার না, এই যারা কিনবে তারা কি প্রাইভেটাইজ হবে না গভর্নমেন্টের আরেকটা স্পেশালাইজড কোনো কিছু হবে, তাই না? যদি সরকারি হয়, ধরে নিলাম যে আইসিবির মতো একটি সরকারি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হইলো আলাদা, তারা হচ্ছে খেলাপিগুলো কিনে নিল, তাহলে তো সরকার নিজের টাকা দিয়েই তো এই ব্যাংকগুলোর মন্দ ঋণ কেনার একটা ব্যবস্থা করে দিল। বাট অ্যাটলিস্ট আর্থিক সেক্টরের যে আপনার সংস্কারটা, সেটা হয়ে এগুলোকে তো আপনার ভালোভাবে বাঁচার একটা সুযোগ করে দিল। জিনিসটা এমন হচ্ছে যে আপনার মনে করেন ক্যান্সার আছে, ওই টিউমারটা সরিয়ে ফেলা হলো, সো দ্যাট ইট ক্যান রান সাউন্ড ম্যানারে, এবং ওটাকে আলাদাভাবে নেওয়া হলো, কারণ যা হয়ে গেছে আপনি তো ওটা চেঞ্জ করতে পারবেন না। রাদার এখানে একটা স্পেশাল ইফোর্ট দিয়ে যদি আদায় করতে পারেন, যেখানে সদিচ্ছা যদি থাকে, সেটা ভালো হবে। এমনও হতে পারতো যে মানে ভালো ছাত্রের সাথে খারাপ ছাত্র মিশলেই কি রেজাল্ট ভালো হবে ওই খারাপ ছাত্রের, মানে এরকমটা কিনা, নাকি খারাপ ছাত্র যারা রয়েছে, মানে দুর্বল ব্যাংক যারা আছে, তাদেরকে একত্রিত করে তাদেরকে মার্চ করে কি নিয়ম কানুন গাইডলাইন এগুলোর আওতায় নিয়ে এসে একটি নতুন ভেঞ্চার তৈরি করতে পারতো কিনা গভর্নমেন্ট? এখন ভালো ছাত্রের সাথে মিশিয়ে দিলে কি খারাপ ছাত্র ভালো রেজাল্ট করবে? না, দেখুন, এই জন্যই তো বলা হচ্ছে যে জিনিসটা যতটা পরিকল্পিত হওয়া উচিত ছিল ততটা হচ্ছে না। এই যে দুর্বল ব্যাংকগুলো, ধরেন যে বেসিক দুর্বল, বিডিবিএল দুর্বল, পদ্মা ব্যাংক দুর্বল, এগুলোকে এক করেও তো একটা ব্যাংক করা যেত, যেখানে হচ্ছে সরকার সেটাকে দেখভাল করবে, শক্তভাবে অপারেশন করবে। আমাদের বিগত অভিজ্ঞতা যদি বলেন, তার রেজাল্ট কিন্তু ভালো হয়নি। আপনি দেখবেন বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একসাথে করে কিন্তু বিডিবিএল করা হলো, কিন্তু তার অবস্থা আসলে ভালো হয়নি। তো আপনার মনে করেন, আপনি যদি বিগত প্র্যাকটিস দেখেন, প্রাইভেটাইজ যারা ছিল এরাই কিন্তু কিছুটা ভালো করেছে। তো সেদিক থেকে চিন্তা করলে যদিও ভালো ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হবে এই খারাপ পোর্টফোলিও যদি সরিয়ে না নেওয়া হয়, তাই জন্য, বাট প্রাইভেটাইজে কিন্তু এখনও কম্পারেটিভলি আপনার মন্দ ঋণের পরিমাণ কম, বা গভর্নেন্স কম্পারেটিভলি বেটার, কারণ ওখানে তো প্রফিট ইন্টেন্ট আছে, ওদের তো লাক্সারি নাই। গভর্নমেন্ট যেটা ব্যবস্থাপনায় থাকে, ওখানে যেমন ব্যবস্থাপনার দুর্বলতাও থাকে,
এবং অ্যাট দ্য সেম টাইম ভেস্টেড কোয়ার্টারেরও কিন্তু ইনফ্লুয়েন্সটা বেশি থাকে। আচ্ছা মহোদয়, আমরা একটু শেয়ার বাজারের প্রসঙ্গে আসি এখন। রাইট। এই যেগুলো মার্জ হচ্ছে তার মধ্যে কিছু কিছু তো শেয়ার বাজারে আছে, আছে। সেই শেয়ারগুলোর দাম দর বা সেগুলোর কেনা বেচা এই হিসাবগুলো কিভাবে হবে? দেখুন, যখন মার্জ হয়ে যাবে, তাই না, তো তখন তো স্কিম অনুসারে যে এখানে তো মার্জ হচ্ছে না, বেসিক্যালি একুইজিশন টেক ওভার হচ্ছে, তাই না। যেমন আপনি যদি ধরেন পদ্মা ব্যাংকে টেক ওভার করছে এক্সিম ব্যাংক, তাই না। এখন ফর এক্সাম্পল পদ্মা ব্যাংকের যে শেয়ারটা থাকবে বা বিডিবিএল কে টেক ওভার করতেছে আপনার হচ্ছে সোনালী ব্যাংক, তাই না। তার যে শেয়ার থাকবে এর এগেনস্টে আপনার ওই সোনালী ব্যাংকের একটা শেয়ার তাকে ইস্যু করা হবে একটা স্কিমে, তো তাকে একটা পরিমাণ শেয়ার ইস্যু করা হবে। এখন কি তাহলে কি শেয়ার বাজারে যারা এইসব ব্যাংকের শেয়ার কিনা আছে, এক্সিম ব্যাংকের ধরেন যে কেউ শেয়ার হোল্ডার আছে, কেউ সাধারণ বিনিয়োগকারী, ব্যক্তি শ্রেণী বিনিয়োগকারী, তিনি কি ফার্দার লাভের মুখ দেখবেন? মানে ব্যাংকের আর্থিক অবস্থা কি ভালো হবে এতে করে? তার জন্য কি প্রফিটেবল হবে, নাকি আবার শেয়ার বাজারেও ব্যাংকের শেয়ার নিয়ে অস্থিরতা তৈরি হবে? দেখুন, আপনার খুব স্বাভাবিক ব্যাপার, এখন এক্সিম ব্যাংক একা সবলভাবে দৌড়াচ্ছে, তার সাথে যখন দুর্বল কোনো একটা তার ঘাড়ে উঠিয়ে দিবেন তখন কিছুটা হলেও তো তার গতি স্লোত হবে, এবং সেটা যদি আপনি উঠিয়ে দেন এই মন্দ ঋণ সহ, তাহলে একটু খারাপ হবেই। এখন হয়তো ন্যাশনাল ইনিশিয়েটিভ হিসাবে তারা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে এটা বা অনেকটা বাধ্য হয়ে তারা এটা মেনে নিচ্ছে, বাট এমনটা তো হচ্ছে না। ওই যে আমাদের ব্যারিস্টার মাসুম সাহেব যেটা বললো যে কস্ট রিডাকশন, এমন তো আর হবে না, বাড়তি মোর স্ট্রং হওয়া, এটা না। দুইটা স্ট্রং ব্যাংক যদি এক হতো আর তাদের শেয়ার যদি মার্কেটে থাকতো, তাহলে সেই শেয়ারের দাম রাতারাতি এক্স্যাক্টলি বৃদ্ধি পেত, এটা চোখ বন্ধ করে বলাই যায়। আপনি দেখেন যেমন এনজেড, গ্রিনলেজ এবং এসসিবি, তাদের যে ওয়ার্ল্ড ওয়াইড একটা আপনার মনে করেন ইন্টিগ্রেশন হলো, যে এক রিজনে স্টান চার্ট নিয়ে নিল হচ্ছে গ্রিনলেজের অপারেশন, অন্য রিজনে স্টান চার্টের অপারেশনটা নিয়ে নিল গ্রিনলেজ। এগুলো কিন্তু আপনার মনে করেন উইলিংনেস থেকে এবং স্ট্রং হওয়ার জন্য তারা কিন্তু করেছে, যে নিজেদের মধ্যে কম্পিট করবে না, তারা সাইনার্জিক ইফেক্ট পাবে, সেটা যেমন কষ্টে পাবে, অ্যাট দ্য সেম টাইম তাদের অ্যাসেটও হেভি হবে। বাট আমাদের এখানে তো অ্যাসেট হেভি হচ্ছে না, রাদার উইক হয়ে যাচ্ছে। তাই সুতরাং শেয়ার বাজারে খুব পজিটিভ ইমপ্যাক্ট করার সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা দেখছি না। আমাদের আরেকটি বিরতির সময় হয়েছে, আমাদের বিরতির পর ফিরে আসি বাকি আলাপে। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি আপনার সঙ্গে অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম আপনার সঙ্গে অনুষ্ঠানে। আলাপ করছি ব্যাংক বন্ধন প্রসঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন মাহমুদ হোসেন এফসিএ। ব্যাংকের মার্জার প্রসঙ্গে আমরা কথা বলছিলাম। মাহমুদ ভাই, ব্যাংকের মার্জার নিয়ে কথা হচ্ছিল, এখন আমরা একটু ডিরেক্টরদের প্রসঙ্গে আসি, যাদের কারণে এই ব্যাংকগুলোর আজকের এই অবস্থা। ব্যাংকের মালিক যারা ছিলেন, মানে উদ্যোক্তা যারা ছিলেন, মালিক তো আমানতকারী জনগণ, তাদের অবস্থাটা কী হবে? আমরা দেখছি যে নীতিমালায় বলা হচ্ছে তারা আবার ফেরত আসতে পারবেন ব্যাংকের এই ডাইরেক্টরশিপে। তারা যদি ফেরত আসেন তখন মার্জ হওয়া ব্যাংকের অবস্থা কেমন দাঁড়াবে বা কি হবে? দেখুন, আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি। এটা তো অনেকটা ওই আশঙ্কা থেকে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, স্বাভাবিক নয় কি? হ্যাঁ, স্বাভাবিক তো অবশ্যই। কারণ দেখেন, এইটাই হয়েছে আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের কোনো ইনস্টিটিউশনালাইজ সিস্টেম কিন্তু গড়ে ওঠেনি, বা যতটুকু গড়ে উঠছে সেটুকু কিন্তু ক্রমাগত ধ্বংস হচ্ছে। হিসাব মতো তাদের বিচারের আওতায় নিয়ে আনা উচিত ছিল। তাদের শুধুমাত্র আপনার মনে করেন রং ডুইংয়ের জন্য না, তাদের অদক্ষতার জন্য, তাদের আপনার কার্যকরী পদক্ষেপ না নেওয়ার জন্য। কারণ একজনকে যখন আপনার ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে, তার তো একটা অনারাস রেসপন্সিবিলিটি ছিল, ডেলিভার করার কথা ছিল। সে যদি ডেলিভার না করতে পারে, স্বইচ্ছায় সে পদত্যাগ করতে পারত। সেটা না করে সে ব্যাংককে ডুবতে দিয়েছে, এজন্য তো তার বিচারের আওতায় আনা উচিত। তো এখানে তো রাদার তাকে অ্যাকোমোডেট করার কথা বলা হয়েছে, আবার ফেরত আসার সুযোগও দেওয়া। আলটিমেটলি হচ্ছে কি, দেখেন, যখন পলিসি মেকাররাই পলিসির বেনিফিশিয়ারি হয়, তখনই কিন্তু এরকম ডিস্টরশনগুলো হয়, এবং আমাদের মতো দেশে এই দুর্ভাগ্যগুলোই বারবার ফেরত আসে। কারণ যিনি প্রুভেন ফেইলুর, তাকে আবার কেন আপনি জায়গা দিবেন? তাকে তো জায়গা দেওয়া উচিত না, তাই না? বরং নীতিমালা এমন হওয়া উচিত ছিল যে যাদের ডাইরেক্টরশিপের কারণে ব্যাংক ফেল করেছে, তারা ফার্দার আর এই ব্যাংকের ডিরেক্টর হতে পারবেন না। এক্স্যাক্টলি, এটা হলেই তো সেফ হতো। এক্স্যাক্টলি, আনলেস দে ক্যান প্রুভ যে তাদের ইনোসেন্স আছে বা তাদের কিছু করার ছিল না, তাই না? সেটাই তো হওয়া উচিত ছিল। হ্যাঁ,
সেটা না করে বরং আমার ফেরত আসার সুযোগ। এখন যারা ডাইরেক্টর ছিলেন ইন দ্য মিন টাইম তাদের ব্যাপারে তো কোনো ধরনের আমরা উদ্যোগ বা তাদের আসলে জাজমেন্টাল জায়গায় নেওয়া বা কোনো ধরনের এইগুলো তো কোনো কিছু দেখছি না আমরা। দেখুন বারবার যে ব্যাংক কমিশনের কথা বলা হচ্ছিল এটি তো আসলে বিভিন্ন মহল থেকে, তখন কিন্তু বলাই এটাও একটা কারণ ছিল যে যারা দায়ী তাদেরকে যেন বিচারের আওতায় আনা যায়। একটা ব্যাংক ফ্যান্টাসি হয়ে দাঁড়িয়েছে যে ব্যাংক কমিশন। আমরা প্রত্যেকবারই শুনি, প্রতি বছরই বাজেটের সময় আসলে শুনি, বা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক যারা রয়েছে, গবেষক দেশের সংস্থা রয়েছে, তারা বিভিন্ন সময় বলে থাকেন কমিশন করার কথা, কিন্তু এটা তো কখনোই আলোর মুখ দেখেনি। না, একবার ইভেন আমাদের প্রয়াত অর্থমন্ত্রী মহোদয় তো বললেন হবে, তাও তো হয়নি। কারণ ওই যে আপনার দেখেন ডিরেক্টররা বা ওই যে পলিসি মেকাররা অনেক বেশি ইনফ্লুয়েন্স হয়। ইভেন এটাও তো শোনা যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক সেটি চায় কিনা না, এটাও তো শোনা যাচ্ছে যে এই যে এখন 10টা ব্যাংক মার্জ করার কথা বলে সেখানে 5টায় এসে থামলো। এর কারণ হচ্ছে যে কিছু কিছু ব্যাংকের ডিরেক্টররা যাদের মার্জ করার কথা বলা হচ্ছিল যে তারা এত বেশি প্রভাবশালী, তাদের কারণে আপনার মনে করেন আগানো যাচ্ছে না, তারা চাইছেন না যে তাদের ব্যাংকগুলো মার্জ হোক। আর বাংলাদেশ ব্যাংকের কথা বললে দেখেন বাংলাদেশ ব্যাংক হ্যাপেন টু বি ওয়ান অফ দ্য আপনার ইফেক্টিভ রেগুলেটর ইন 90s। তারা আপনার কিভাবে মুখ থুবড়ে পড়েছে, যাতে তো আপনার জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইভেন বাংলাদেশ ব্যাংকের আইন আপনার 5 স্টার 7 স্টার হোটেলে পর্যন্ত হয়েছে। এগুলো নিয়ে তো বিভিন্ন রকম আপনার মনে করেন ডিস্টরশন আছে। এখানে কি আর একটা ঘটনা ঘটতে পারে কিনা, মানে এটা একটা শঙ্কার জায়গা থেকে, সেটা হচ্ছে ধরুন মার্চ তো আর বললেই হয়ে যায় না, মার্চ তো সময় লাগে। এক্স্যাক্টলি, সেটা এমনও হতে পারে 1 বছর লাগতে পারে, 1.5 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে, লম্বা সময় লাগতে পারে। তো এই সময়টাতে সব মার্চ যে সফল হবে তা তো না, মার্চ তো ফেইলড হতে পারে। হ্যাঁ, এটাই তো বলা আছে স্টেপ বাই স্টেপ, তাই না? প্রথমটা এক স্টেপ সফল হবে, পরে পরবর্তী স্টেপ যাবে, এভাবে 3 স্টেপ সফল হয়ে 4th স্টেজে গিয়ে নাও হতে পারে। এটাই তো প্রসিডিউর, তাই না? তাহলে 3 বছর আসলে ধরে নিচ্ছি আমরা যে লাগবে আসলে। তো ইন দ্য মিন টাইম যেসব ব্যাংকের এরকম খেলাপি মন্দ ঋণ রয়েছে, তারা তো ধরেই নিচ্ছে যেহেতু আমরা আরেকটা শক্ত ব্যাংকের সাথে মার্জ হতে যাচ্ছি, তাহলে তো আমাদের আর এইসব দায় দেনা নিয়ে এত চিন্তা মাথা না ঘামালেও চলবে। কারণ সব তো হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ঘাড়ে চাপবে, না হলে হচ্ছে যেই ব্যাংকের সঙ্গে আমরা মার্জ হচ্ছি সেই ব্যাংকে নিতে হবে। না দেখুন, এই সময়টাতে কি ওই খেলাপি মন্দ ঋণ এগুলো আদায় করার ব্যাপারে এক ধরনের চাপ প্রয়োগ করতো সেন্ট্রাল ব্যাংক, বিভিন্ন সংস্থা থেকে চাপ আসতো, সে চাপটা কি রিলিজ হয়ে গেল কিনা? না, এটা রিলিজ হয়ে গেল, এটা আসলে হাউ দে অ্যাক্ট উচিত হচ্ছে, এটা আপনার আরো বেশি চাপ হওয়া, আরো বেশি চাপ হওয়া, তুমি ভাই মার্চ হওয়ার আগে তুমি এগুলো আদায় করে ফেলো। এক্স্যাক্টলি, কিন্তু সেই জায়গা তো আমরা দেখছি না, আমরা দেখছি বরং এক ধরনের রিল্যাক্সিং, এক ধরনের রিল্যাক্সড প্রসেস, যে আমি তো মার্চ হয়ে যাচ্ছি, তাহলে তারা আমাকে প্রেশার নিতে হচ্ছে। আমি বলবো এখানটাই আমাদের দিক থেকে কর্তা ব্যক্তিদের কাছে অনুরোধ থাকবে যে লি অ্যাওয়ে না দেয়া, এই কমফোর্টটা না দেয়া, রাদার মার্জ হবে। এই এখন যত সংস্কার করা যায় এবং এখন যত বেশি আরো এনফোর্স করা যায়, এটাই উচিত হবে। কারণ মার্জ করতে গিয়ে যদি আপনার মনে করেন ওই কেউ যদি পর্দার আড়ালে চলে গিয়ে বেনিফিট পায়, তাহলে তো আপনার উদ্দেশ্য অর্জিত হবে না, আরো বেশি আপনার মনে করেন বিশৃঙ্খলা তৈরি হবে। কিনা যে কিছুদিন আগে কিন্তু উইলফুল ডিফল্টার নিয়ে বেশ শক্ত অবস্থান ছিল বাংলাদেশ ব্যাংকের। এখন মার্জার নিয়ে এত বেশি আলোচনা যে সেই উইলফুল ডিফল্টারদেরকে ফাইন্ড আউট করা, আমরা যেটা শুনেছিলাম যে উইলফুল ডিফল্টারদেরকে চিহ্নিত করা হবে, তালিকা প্রকাশ করা হবে, তাদেরকে ধরা হবে, তাদের সুযোগ সুবিধা বন্ধ করা হবে, তারা কোনো বিলাসবহুল পণ্য ব্যবহার করতে পারবেন না, যা সেবা নিতে পারবেন না, সেগুলোর জায়গায় এখন তো ওই যে মার্জের যে সামনে একটা বড় পর্দা চলে এসেছে, সেই বিষয়গুলো তাড়ালেই থেকে গেল। ট্রু, বাট এক্ষেত্রে আমি যারা আপনার হচ্ছে নিউজ রিলেটেড আছে তাদেরও কিছুটা দায় বলবো, যে বাংলাদেশে যেটা হয় একটা ইস্যু আসলে আগে একটা চাপা পড়ে যায়। তো এখানে যদি ফোকাসটা যদি কিছু পার্সিয়াল ফোকাস যদি থাকতো, যে এই মার্জারের ইনিশিয়েটিভের সাথে ওই যে ইনিশিয়েটিভ যে উইলফুল ডিফল্টারদের চিহ্নিত করে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার যে ইফোর্টটা ছিল, ওটা যেন বজায় থাকে, তাহলে ভালো হতো। তো দেখেন আমাদের এই যে রাষ্ট্রের যে কয়টা অর্গান ঠিক মতো কাজ করার কথা, এর মধ্যে তো আপনার সংবাদপত্র একটা, তো এটাও তো আপনার মনে করেন অনেকটা মৌসুমি বায়ুর মতো পরিবর্তন হয়। তো এজন্যই কিন্তু এগুলা আপনার মনে করেন পর্দার আড়ালে চলে যায়। আমরা মানে আরেকটা বিষয় পর্দার আড়ালে মানে
নিয়ন্ত্রক সংস্থার তৎপরতাটা আসলে থাকা উচিত, যেন পর্দার আড়ালে চলে না যায়, তাহলেই হয়তো বা আসলে পাদপ্রদীপের আলোয় থাকবে। আমরা ব্যাংকের পাশাপাশি তো আসলে এনবিএফআই যেগুলো রয়েছে সেগুলোর অবস্থা তো খুব একটা, সেগুলোও আসবে, সেগুলো আসবে। কারণ সেইটার প্রক্রিয়াটা কি হবে? এটা কি সম্ভব যে ব্যাংকের সাথে কোনো এনবিএফআই মার্জ হয়ে যাওয়া? হতে পারে, এটাও তো হতে পারে, হতে পারে, কিন্তু সেই বিষয় নিয়ে তো খুব বেশি আলোচনা দেখছি না। আমাদের তো এনবিএফআই এর অবস্থা অনেকগুলো রয়েছে খারাপ। এনবিএফআই এর অবস্থা আপনি যদি ইভেন সেক্টর সাবসেক্টর হিসাবে ধরেন, এনবিএফআই কিন্তু আরো বাজে অবস্থা। ব্যাংক তো বাজে অবস্থায়, আরো বাজে হচ্ছে এনবিএফআই অবস্থা। এবং এখানে আপনার মনে করেন ইমিডিয়েট কনসেন্ট্রেশন দেওয়া উচিত। তো আমার মনে হয় যেহেতু একটা টিম কাজ করছে, তারা প্রথম ব্যাংক নিয়ে কাজ করছে, যেহেতু আইএমএফ এর ফোকাসটাও ছিল এখানে বেশি, এনবিএফআই নিয়েও আসতে হবে। বিমা নিয়েও হয়তো বা সামনে আসতে হবে, কারণ বিমা খাতের অবস্থাও খুব বেশি অবস্থা সম্পন্ন নয়। মাহমুদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আরো একদিন আলাপের সুযোগ হবে। আপনার ধন্যবাদ। দর্শক, শেষ করছি। আপনার সঙ্গে অনুষ্ঠান সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।